আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলার আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক একে পার্ট 5ও বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, দাঁড়াও কবিতায় মানুষের পাশে দাঁড়ানোর আরতি কিভাবে ধরা দিয়েছে? উত্তর হবে, প্রদত্ত কবিতাটিতে কবি মানুষের মনুষ্যবোধ, যার মধ্যে লুকিয়ে আছে মানুষের সমস্ত সদ্গুণগুলি, সেই বোধকেই মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সে বোধই পারে মানুষকে অমানসিক তথা বর্বর আচরণ থেকে মুক্ত করতে। বর্তমান সময়ে মানুষ হিংসায় মত্ত হয়ে মানুষের ওপর অত্যাচার করতে কুণ্ঠিত হয় না। সমাজ থেকে সত্য সুন্দরকে তারা মুছে ফেলেছে। তাই কবি সেই মনুষ্যবোধ সম্পন্ন বিবেকবান মানুষকে সেই সমস্ত উৎপীড়িত অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 2 নম্বর দেখো, লাঠি ধরলে বটে, বক্তা কে, কার সম্পর্কে তার এই উক্তিটির মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? উত্তর হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কাহিনী পল্লী সমাজে এই আলোচ্য লাইনটির বক্তা আকবর। ছোটবাবু রমেশের সম্পর্কে এই উক্তি। আকবর একজন প্রকৃত লাঠিয়াল, তার আত্মসম্মানবোধ প্রবল। সে জানে লাঠিতে জয় পরাজয় আছেই। রমেশের লাঠির আঘাতে সে আহত হয়, তার মাথা দিয়ে রক্ত ঝরে, কিন্তু 5খানা গায়ের লোক তাকে সর্দার বলে মানে। তাই পরাজিত হলেও সে আত্মমর্যাদা হারাতে রাজি নয়। নালিশ করলে তার সম্মানহানি ঘটবে, সে সর্দার হিসাবে অপমানিত হবে। তাছাড়া সর্দারের এই কথায় ছোটবাবু রমেশের প্রতি শ্রদ্ধাও পরিস্ফুট হয়, কারণ রমেশ নিজের স্বার্থে নয়, গ্রামবাসীদের স্বার্থে 100 বিঘা জমি বাঁচাতে বাঁধ কাটার কাজে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে। 3 নম্বর দেখো, প্রাণ আছে প্রাণ আছে, ছন্নছাড়া কবিতায় এই আশাবাদ কিভাবে ধ্বনিত হয়েছে? উত্তর হবে, একটি বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়ার একদল ছন্নছাড়া বেকার যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল এবং সেটি পেয়ে যাওয়ায় গাড়িটিকে নিয়ে তাড়াতাড়ি তারা ঘটনাস্থলে যায়। রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া শরীরটাকে তারা পাজাকোলা করে তুলে নেয় ট্যাক্সিতে। শরীরটি তোলার সময় তারা আনন্দে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে ওঠে শরীরটিতে এখনও প্রাণ আছে বলে। শহরের ইট কাঠ পাথরে পরিবেষ্টিত দয়া মায়াহীন পরিবেশের মধ্য থেকে একটি মায়া মমতাপূর্ণ বিশ্বাসের উষ্ণ শঙ্খধ্বনি ধ্বনিত হয়ে উঠল, প্রাণ আছে প্রাণ আছে কথাগুলির মাধ্যমে। কারণ প্রাণ থাকলেই মর্যাদা থাকে এবং সমস্ত বাধা প্রতিবন্ধকতার বাইরেও থাকে অস্তিত্বের অধিকার। সেটিও ঘোষিত হয়েছে আলোচ্য কবিতায়। 4 নম্বর দেখো কি বলেছে, শিমুল গাছ অনেক দেখিয়াছ। গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গ লেখক কিভাবে স্মরণ করেছে? উত্তর হবে, শিমুল গাছের ফল পাকার পর রৌদ্রে তা ফেটে যায়। এই ফলের বীজ তুলোর সঙ্গে বাতাসে উড়ে বেড়ায়। লেখক যখন ছোট ছিলেন তখন এই শিমুল গাছের উড়ন্ত বীজ ধরার জন্য হাত বাড়িয়ে ছোটাছুটি করতেন। বীজগুলি তুলোর সঙ্গে মিশে বাতাসে উড়তে থাকতো বলে তা তিনি ধরতে পারতেন না। এভাবেই তিনি ছেলেবেলাকার কথাকে স্মরণ করেছেন। 5 নম্বর দেখো কি বলেছে, বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান, কোন হতাশার কান্না বিশ্বজুড়ে বয়ে যায়? উত্তর হবে, আলোচ্য অংশটি কবি বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। হাওয়া নিজের বাড়ি খুঁজে বেড়ায়, সব জলে সব তীরে, পাহাড় বন্দরে, নাগরিক ভিড়ে, অরণ্যের মাঝে প্রান্তরে, শূন্য তেপান্তরে এক স্থান থেকে অন্য স্থানে অবিরাম অবিচলভাবে হাওয়া তার আশ্রয় সন্ধান করে চলে। হাওয়ার এই অবিরাম সন্ধান শেষ পর্যন্ত ব্যর্থ হয়,
কারণ হাওয়া এক স্থানে স্থির হয়ে থাকতে পারে না, তাদের বিশ্রাম নেই, নিরন্তর ছুটে চলাই তাদের নিয়তি। তাই হাওয়া কোথাও নিজের আশ্রয় খুঁজে পায় না। আশ্রয়হীন হাওয়ার যন্ত্রণায় হতাশার কান্না হিসেবে ফুটে উঠেছে। 6 নম্বর দেখো, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন? উত্তর হবে, বুকুর মুখ থেকে উত্তর পাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন শুনে বুকুর মা বিরূপ মন্তব্য করেছিলেন। বলেছিলেন অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা তিনি একদম পছন্দ করেন না। কিন্তু অতিথিদের সামনে এসে তিনি ভীষণ আনন্দের সঙ্গে তাদের অভ্যর্থনা জানান এবং এতদিন আসেননি কেন তা নিয়ে অভিমান প্রকাশ করতে থাকেন। মায়ের এই পরিবর্তন দেখে বুকু হঠাৎ সবার সামনে মায়ের সেই বিরূপ মন্তব্যগুলিকে বলতে শুরু করলে তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন। এবার দেখো 7 নম্বরে কি বলেছে? পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় গ্রাম জীবন সম্পর্কে কবির যে অনুভূতি প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও। পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় পাড়াগাঁয়ের দুপুরবেলায় এক বাস্তব চিত্র ফুটে উঠেছে। পাড়াগাঁয়ের দুপুরে রৌদ্রতপ্ত পরিবেশে বেশ কিছু ছবি দেখা যায়, যেমন শুকনো পাতা, শালিক পাখির কণ্ঠস্বর, জলসিঁড়ি নদীর পাশে ছন্দহীন বুনো চালতার ডাল ঝুলে পড়া মালিকহীন জীর্ণ ফোপড়া নৌকা, জলসিঁড়ি নদীতে উদ্দেশ্যহীনভাবে ভাসতে থাকা, এই সমস্ত চিত্র কবির চোখে ভেসে উঠেছে। দুপুরবেলার এই রৌদ্রতপ্ত পরিবেশে কবির মনে হয় যে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। তাতে কোনো গল্প বা কোনো কাহিনী বা কোনো স্বপ্ন বাসা বাঁধে তা কেউই বলতে পারে না, পারে শুধু প্রান্তর আর প্রান্তরের সংকোচিল। সব কিছুর মধ্যে দুপুরের প্রকৃতি কবিতাটির সিংহভাগ জুড়ে আছে যে প্রকৃতিকে কবি ভালোবাসেন। 8 নম্বর দেখো, এলাহি ব্যাপার সব। নাটোরের কথা রচনাংশ অনুসরণে সেই এলাহি ব্যবস্থাপনার বিবরণ দাও। উত্তর হবে, নাটোরের রাজবাড়িতে রাজা খাবারের এলাহি ব্যবস্থা করেছিলেন। নিমন্ত্রিত অতিথিদের আদর আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে মহারাজের নজর ছিল দেখার মতো। কোনো রকম মোট খাট জামা কাপড় ধুতি চাদর নিয়ে যাবার চিন্তাও ছিল না তাদের। সব কিছুরই নিপাট ব্যবস্থা করেছিলেন মহারাজ। স্পেশাল ট্রেনে যাওয়ার সময় প্রত্যেক স্টেশনের লোক নিয়ে তদবির তদারক করতেন মহারাজ। স্টিমারে ওঠার পর সেখানেও খাওয়ার দাওয়ারের আয়োজন ছিল দেখার মতো। মাছ, মাংস, ডিম, মিষ্টি কোনো কিছুরই কমতি ছিল না। এমনকি সকালের দিকে কার কী রকম পানীয় প্রয়োজন, নেশা কী ছিল সেদিকেও মহারাজের দৃষ্টি ছিল। হুঁকো, ডাবের জল, সোডা কোনো কিছুরই অসুবিধা নেই। রাজবাড়িতে যাওয়ার পর সেখানকার আয়োজনও ছিল দেখার মতো। রানীমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাতেন। নটরের ব্যবস্থাপনায় মাছ, মাংস, ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বাড়িতে বসিয়ে নানা রকম মিষ্টি তৈরির আয়োজন করা হয়েছিল। কার কোন জিনিস প্রয়োজন চাকর বাকরকে একেবারেই শিখিয়ে পড়িয়ে রাখা হয়েছিল। এমনকি লেখকের মতো তরুণদের নিছক মজার আবদার রাখতেও চায়ের সঙ্গে গরম সন্দেশ খাওয়ানোর জন্য হালুইকরকে খাবার ঘরের সামনেই সন্দেশ বানাতে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার দেখো 9 নম্বর, গড়াই নদীর তীরে কাব্যাংশের প্রকৃতি চিত্র কিভাবে উদ্ভাসিত হয়ে উঠেছিল। উত্তর হবে, পল্লীকবি জসীমউদ্দীনের লেখা গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী প্রকৃতির সহজ স্বাভাবিক রূপ নিয়ে চিত্রিত। প্রকৃতির এই অনাবিল সৌন্দর্যে কোনো আরোপিত বাহ্য কৃত্রিমতা নেই। তাই কবিতায় দেখা যায় কুটিরখানি যেন লতা পাতা আর ফুলের মায়ায় সমাচ্ছন্ন। মাচানের ওপর শিম লতা আর লাউ কুমড়োর আবৃত রয়েছে, সেগুলি ফুলে ফুলে ভরে ওঠে রঙিন আলপনা সদৃশ্য, আর গাছের ফুলগুলি যেন উঠানের কোণে হাওয়ায় দুলতে থাকে। এইভাবেই তোমরা উত্তরগুলো খাতায় করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।